আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসলে অনেক দেরি হয়ে গেছে এবং বেশ কিছুদিন বিরতির পরে আবার শুরু করছি। তো সরাসরি আমি আমাদের টপিকেই চলে যাই। যেহেতু আমি ভাইভা কার্ড সলভের ব্যাপারগুলো করছি, সিনারিওর মধ্যে প্রায় শেষের দিকে চলে এসেছি। সিনারিওগুলো আজকে বাকিটুক শেষ করে দিলে আর হয়তো একটা ক্লাস বা আরেকটা হয়তো রিভিউ ক্লাস লাগতে পারে। আশা করি মোটামুটি একটা কাভার আপ করা যাবে এর ভিতরে। এছাড়া এরপরে যদি আপনাদের প্রশ্ন থাকে দেন ইউ ক্যান কমিউনিকেট থ্রু অ্যাক্সেস। তো আমি আগের সিনারিও পর্যন্ত দেখলাম যে ওগুলো মোটামুটি কাভার করা হয়েছে, সিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার। এইবার একটু নতুন জিনিসগুলো এসছে। A 22-year female presented with recurrent convulsion of varying duration following discord with her sister-in-law. What is your provisional diagnosis given outline of management of the above mentioned case? এখন এই ধরনের ব্যাপার হয়তো রিটেনেও আসতে পারে, সিনারিওটা আবার ভাইভাতেও কোশ্চেন করতে পারে। মোটামুটি আমরা যেটা বুঝতে পারছি যে এখানে আসলে আরেকটু সিনারিওটা আরেকটু দেওয়া উচিত ছিল। আসলে 52-year-old female presented with recurrent convulsion of varying degree during following discord with her sister-in-law. মানে সিস্টার-ইন-লর সাথে ঝগড়া হয়েছে এবং তারপরে তার রিপিটেড কনভালশন বা খিঁচুনি হচ্ছে। এখন এই সিনারিও দিয়ে আমরা যেটা বুঝতে পারছি, যেহেতু সাইকিয়াট্রি আমরা এটাকে বলবো কনভার্সন ডিসঅর্ডার। হ্যাঁ, সাধারণত মেডিকেলে এটা এখনো ইন্টারনাল মেডিসিনে ওই যে হিস্টেরিক কনভার্সন রিঅ্যাকশন বা এইচসিআর এই ধরনের টার্মিনোলজি ব্যবহার করে, বাট অ্যাকর্ডিং টু ডায়াগনস্টিক এন্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল ডিএসএম এই ডায়াগনোসটা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার। এখন কিন্তু আরেকটু দেওয়া উচিত যে আসলে যার এপিলেপসি আছে, হ্যাঁ মানে ট্রু সিজার, তাদেরও কিন্তু স্ট্রেসফুল কন্ডিশনে সিজার হতে পারে। হ্যাঁ, যে কোনো একটা খুব ইন্টারনালি খুব স্ট্রেসড আউট থাকে, সেই স্ট্রেসে তার খিঁচুনি হতে পারে। তো এখন সিস্টার ইন লর সাথে ঝগড়া হয়েছে, ঝগড়ার পরে তার কয়েকবার খিঁচুনি হয়েছে। আমরা শুধু একটা লাইন দিয়ে আমরা কনভার্সন ডিসঅর্ডার বলতে যেতে পারি না এখানে, আরেকটু। কারণ একটা ট্রু সিজার আর সিডো সিজারের মধ্যে, কারণ আমরা জানি কনভার্সন ডিসঅর্ডারে যেই সিজারটা হয় দেখতে এটা খিঁচুনির মতো মনে হলো, অ্যাকচুয়ালি এটা সত্যিকারের খিঁচুনি নয়। হ্যাঁ, যেটা ব্রেন থেকে ইলেকট্রিক ডিসচার্জের কারণে, এক্সেসিভ ডিসচার্জের কারণে যে খিঁচুনিটা হচ্ছে, যেটা আমরা সিজার বলে থাকি, সেই সিজার। আর যেটা মানসিক চাপের কারণে যে ধরনের হচ্ছে সেটাকে আমরা বলি সিউডো সিজার। তো সেই সিজার সিরিজের মধ্যে কিছু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে, সেইগুলো অন্তত কয়েকটা ভ্যালি মানে খুব প্রমিনেন্ট বা সিগনিফিকেন্ট কয়েকটা রিজন উল্লেখ করে তারপরে ডায়াগনোসিস চাইতে পারতো। শুধু আমি একটা কথা বলে যদি প্রফেশনাল ডায়াগনোসিস চলে যায়, এটা ইট মে বি ইনকারেক্ট। সুতরাং তারপরেও আমরা এটা উদ্দেশ্য বুঝতে পেরেছি, আমরা বললাম কনভার্সন। নাও গিভেন আউটলাইন অফ ম্যানেজমেন্ট। এখন ওই যে আমি আবারও বলি, আমাদের এখানে একটু ঝামেলা থাকে আসলে। আমরা জানি যে ম্যানেজমেন্ট মানে ফ্রম হিস্ট্রি, from examination, both physical and mental status examination, investigations, and then treatment, and then follow up. Everything is included in the management. But এই আলোচনা করতে গেলে তো এটা সংক্ষিপ্ত এসএকিউতেও হবে না আর ভাইবা বোর্ডেও হবে না। আসলে ইটস এ হিউজ এন্ড বিগ কোয়েশ্চেন। তো আমাকে আসলে এখানে বুঝতে চেয়েছি ট্রিটমেন্ট। সুতরাং আমরা এইটাতে আমাদের, আমি আগেও অনেক কোয়েশ্চেনগুলো দেখেছি যে এগুলো একটা বড় ড্রব্যাক আসলে আমাদের। এই ব্যাপারগুলো তো যিনি প্রশ্ন করছেন তিনি যত্নবান হতে পারেন, আর তিনি যদি যত্নবান বা তিনি তাড়াহুড়ার কারণে ভুল করেছেন, কোয়েশ্চেনগুলো কিন্তু মডারেশন হয়। অর্থাৎ একজন কোয়েশ্চেন জমা দেন, আবার আরেকটা কমিটি সেই কোয়েশ্চেনগুলোকে যাচাই বাছাই করে, তারা তো এই বিষয়গুলো চাইলে দেখতে পারে। এবং আনফর্চুনেটলি এটা শুধু আন্ডার গ্রাজুয়েশনের প্রবলেম না, সেম প্রবলেম গুলো পোস্ট গ্রাজুয়েশন এই জিনিসগুলো রয়েছে এবং আমরা দেখতে পাই। Probably this sort of education is the least priority. However, given outline management, আমি জাস্ট ট্রিটমেন্ট প্ল্যানটা এখানে বলছি, কারণ ম্যানেজমেন্ট প্ল্যান বলতে গেলে আমি হিস্ট্রি তো এটুকুই দেওয়া আছে, এর চেয়ে বেশি কিন্তু হিস্ট্রি দেওয়া নাই। আমি কি অ্যাকচুয়ালি জানবো? হ্যাঁ, এখানে একটা জিনিস আসতে পারে যে হিস্ট্রি থেকে আমি কি কি পয়েন্টস গুলো জানবো ডিফারেন্সিয়েট করার জন্য। এটা আমরা দেখলে এখানে যেহেতু রেলেভেন্ট আছে, আমরা এখানে আলোচনা করে নিচ্ছি যে উই লুক ফর দ্য অ্যাবাভ সিমটমস। ঠিক আছে, সেই অ্যাবাভ সিমটমস গুলো কি? অ্যাবাভ সিমটমস গুলোর মধ্যে হচ্ছে যে তার যে কনভালশন হচ্ছে, এই কনভালশনটার ডিউরেশন কতক্ষণ, কনভালশনটা কি ধরনের কনভালশন, টনিক ক্লনিক, টনিক অ্যাটনিক মায়োক্লনিক, কোন সর্ট অফ কনভালশন হচ্ছে। তারপরে হচ্ছে যে এখানে তার ফলের হিস্ট্রি আছে কিনা, আনকনশাস কিনা,
আনকনসিয়াসনেস হওয়ার আগে তার অরা ছিল কিনা, ঠিক আছে? তো এইগুলি তারপরে যেটা আমাদের আরো ডিফারেন্সিয়েট করবে একটা সিজার এবং সিউডো সিজারের মধ্যে, সেটা হচ্ছে যে এইটা ঘুমের মধ্যে হয়েছে কিনা কোনো সময়, ঠিক আছে? এটা একটা গেল। তারপর হচ্ছে তার এই কনভালশনের সময় তার ইউরিনারি অর ফিকাল ইনকন্টিনেন্স হয়েছে কিনা, সিভি মানে ফলের হিস্ট্রি আছে কিনা এবং সিভিয়ার কোনো ইনজুরির হিস্ট্রি আছে কিনা, এবং সবচেয়ে লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যান্ড দ্য মোস্ট সিগনিফিকেন্ট differentiating point is cyanosis. Was there any history of cyanosis during the period of seizure actually, or any sort of tongue bite? কিন্তু সবগুলিরই কিন্তু আমরা যখন দেখি হিস্ট্রি নিয়ে একটা ট্রু সিজার সুডো সিজার, কারণ ইউরিনেশন অনেক সময় স্ট্রেসফুলি বা অনেক সময় আনকনসিয়াসলি করে ফেলতে পারে, ইউরিনেশনও হয়, অনেক সময় স্ট্রেস থেকে টাং বাইটও হয়। ইউজুয়ালি যেটা সিউডো সিজার টাং বাইটটা টিপ অফ দ্য টাঙে হয়, আর ট্রু সিজারের টাং বাইট গুলো ইউজুয়ালি the margin or in the side, lateral, both lateral side of the tongue হয়, ঠিক আছে? তারপরে ট্রু সিজার কখনোই মানে সিউডো সিজার নেভার হ্যাপেন্স ইন স্লিপ, কিন্তু ট্রু সিজার কিন্তু ঘুমের মধ্যেও হতে পারে এবং হয়। হ্যাঁ, কিন্তু একটা জিনিস, যার ঘুমের মধ্যে ট্রু সিজার মানে সিজারের হিস্ট্রি নাই, ঘুম ছাড়া হয়, তার ক্ষেত্রে খেয়াল করে দেখেন টাং বাইটও পসিবল এবং ওই ফলও পসিবল, তারপরে ইউরিনারি ইনকন্টিনেন্সও পসিবল। একটা জিনিস যেটা ক্যানট বি ফিনিং আউট, এটা ভান করে আপনি প্রডিউস করতে পারবেন না, এবং দিস নেভার পসিবল, দিস ইজ সায়ানোসিস। ওকে, এটা যদি একটা ট্রু সিজার হয়, এক্সকিউজ মি, এটা যদি একটা ট্রু সিজার হয়, তাহলে মোস্ট মানে ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে সায়ানোসিস, যেটা আপনি কখনোই আপনি এটা প্রডিউস করতে পারবেন না। সুতরাং আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে, এটা ট্রু সিজার ছিল নাকি সিউডো সিজার ছিল, ডিফারেন্সিয়েট করার জন্য। ওকে, আমরা সেটা করলাম। এবং তারপরে এই যে ব্যাপারটা গুলো যে তার সিস্টার ইন লয়ের সাথে ঝগড়া হওয়ার কারণে হয়েছে, আগেও এরকম কোনো সিজারের হিস্ট্রি আছে কিনা আমাদের হিস্ট্রি থেকে এটা জানতে হবে, তার চাইল্ডহুড পিরিয়ডে ছিল কিনা, তার আগে কখনো ছিল কিনা। এরপরে আমাদেরকে হিস্ট্রি, এবার আসবে এক্সামিনেশন, আমরা তাদের বেসলাইন এক্সামিনেশন করব, আমাদের নার্ভাস সিস্টেম এক্সামিনেশন ভালো করে করতে হয়, মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশনটা আমরা করব, ঠিক আছে? মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশনের মধ্যে আমরা দেখব তার আদার্স কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে কিনা, ঠিক আছে? তার মুড, তার থট, তার পারসেপশন, টু এক্সক্লুড আদার সাইকিয়াট্রিক ডিসঅর্ডার অর কোমরবিড সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। আর ফিজিক্যাল এক্সামিনেশন করব টু এক্সক্লুড এনি কোমরবিড অর্গানিক ডিসঅর্ডার, লাইক তাদের সব সিস্টেমেটিক এক্সামিনেশন গুলো আমরা তার সেন্ট্রাল মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম, নরমাল জেনারেল এক্সামিনেশন করব, সিভিএস, রেসপিরেটরি, মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, সমস্ত সিস্টেমগুলো আমরা করব। নার্ভাস সিস্টেমটাতে আমরা ইম্পর্টেন্স দেবো যে তার কগনিটিভ কোনো ডেফিসিট আছে কিনা, ফোকাল নিউরোলজিক্যাল সাইন দেখবো যে তার যে একটা সিজার হচ্ছে, এটা যদি তার কোনো রকম সিএনএস কোনো লেশন থেকে হয়ে থাকে, তাহলে তার কোনো এক ধরনের ফোকাল নিউরোলজিক্যাল সাইন থাকার পসিবিলিটি আছে। তার মোটর ফাংশনসটা দেখবো, সেখানে কোনো অ্যাবনর্মালিটি না, সেন্সরি ফাংশন দেখবো কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, তার রিফ্লেক্স গুলো দেখবো, যদি কোনো আপার মোটর নিউরন লেশন থাকে তার রিফ্লেক্স গুলো এক্সার্টেড পাওয়ার কথা, বা আমাদের প্ল্যান্টার রেসপন্স এক্সটেনশন পাওয়ার কথা, এই ধরনের কোনো ফাইন্ডিংস গুলো আছে কিনা আমরা এগুলো দেখবো। তারপরে আমরা তার মেন্টাল স্ট্রেস এক্সামিনেশন করে আদার কোনো কোমরবিড সাইকিয়াট্রিক ইলনেস আছে কিনা সেটা আমরা দেখব। এরপরে আসবে আমাদের ইনভেস্টিগেশনস এর মধ্যে। এখন ইনভেস্টিগেশনস এর মধ্যে আমাদের বেসলাইন ইনভেস্টিগেশন আমরা যে কোনো পেশেন্টেরই আমরা করব। হ্যাঁ, বেসলাইন ইনভেস্টিগেশনস মধ্যে আসবে হচ্ছে তার কমপ্লিট ব্লাড কাউন্ট, তার ইউরিন স্ক্রিনিং, তারপরে আসবে তার চেস্ট এক্সরে, ইসিজি, এবং র্যান্ডম ব্লাড সুগার, এসজিপিটি এন্ড সিরাম ক্রিয়েটিনিন। And we can also add serum electrolytes, যেটা একটা কনভালশনের হিস্ট্রি আছে আমরা, এবং সিরাম ভিটামিন B12, ইটস এ কেস অফ কনভালশন। এবং আসলে যদি ট্রু সিজার হয়ে থাকে এবং একটা অ্যাডমিটেড পেশেন্ট হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আরো উই ক্যান গো ফার। এখন আমরা আরেক দুইটা ইনভেস্টিগেশন যেটা একদম মানে সিগনিফিকেন্ট এটাকে এবার ডিফারেন্সিয়েট করার জন্য, সেটা হচ্ছে একটা ইইজি ইলেকট্রোএনকেফালোগ্রাম এবং একটা ব্রেন স্ক্যান থ্রু সিটি স্ক্যান অর এমআরআই। ওকে, এবং যদি আমরা এমআরআই করি আমাদের লেখার এটাও একটু ডিফারেন্ট থাকে, যে এমআরআই অফ ব্রেইন উইথ এপিলেপসি প্রোটোকল, ঠিক আছে? অনেক সময় কিন্তু সিজার এবং ট্রু সিজার এন্ড সিটো সিজার একই সঙ্গে থাকে, আরো ডিফিকাল্ট এগুলো ডিফারেন্সিয়েট করা।
ওকে, এবার হচ্ছে ম্যানেজমেন্ট প্ল্যান। ধরে নিচ্ছি আমার একটা কনভার্সন ডিসঅর্ডার, তাহলে আমরা ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে প্রথমে হচ্ছে এক্সপ্লেনেশন অ্যান্ড রিঅ্যাসুরেন্স। আমরা পেশেন্টকে আগে এক্সপ্লেইন করব যে আসলে এটা তাদের, আমরা কনভার্সন ডিসঅর্ডার কেন বলছি, কারণ এখানে তার ইন্টারনাল স্ট্রেস অর কনফ্লিক্ট, তার চাপ অথবা কোনো মানসিক দ্বন্দ্ব which is being converted into physical symptoms। এই জন্য আমরা বলি কনভার্সন ডিসঅর্ডার। তার ভেতরের স্ট্রেস বা তার দ্বন্দ্বটা ফিজিক্যাল সিমটমে কনভার্টেড হয়েছে। কারণ এই ফিজিক্যাল সিমটম কনভার্টেডটা বিভিন্ন রকম হতে পারে। তার আনকনসিয়াসনেস হতে পারে, বিভিন্ন মোটর সিমটম হতে পারে। হ্যাঁ, যেমন যে মোটর সিমটমের মধ্যে হবে, যেমন একটা হচ্ছে যে কনভালশন, একটা হতে পারে প্যারালাইসিস, একটা হতে পারে উইকনেস অফ এনি লিম্বস, হ্যাঁ, একটা হতে পারে তার ডিফিকাল্টি ইন স্পিচ, এবং সেন্সরি সিমটম হতে পারে যে তার সেন্সেশন হয়তো সারা শরীরে কোনো এক পাশে সেন্সেশনস হচ্ছে না, তারপরে হিয়ারিং ডিফিকাল্টি, ভিজুয়াল ডিফিকাল্টি, এই ধরনের নানা রকম সিমটমস নিয়ে আসতে পারে। সো আমাদেরকে এটাই তাকে বলতে হবে যে, এবং দেন সেকেন্ড এক্সপ্লেনেশন রিঅ্যাসুরেন্স, সেকেন্ড পয়েন্ট ইজ রিডাকশন অফ দ্য সিমটমস বাই সাজেশন। সাধারণত এই ধরনের যাদের খিঁচুনির, সব মানুষ তো কি বলে ননদ সাথে ঝগড়া হওয়ার পরেই খিঁচুনি হয় না, তাই না? যাদের এই কনভার্সন ডিসঅর্ডার, আমরা বলছি যে তারা আসলে এক ধরনের নাজুক, হ্যাঁ, তাদের ব্যক্তিত্বটা একটু নাজুক, তারা তাদের যে স্ট্রেস বা কনফ্লিক্টটাকে অ্যাবজর্ভ করতে পারে নাই, বা এটাকে তারা কোপ করতে পারে নাই, যার কারণে সেই সিমটমগুলো তুলেছে। তার মানে তারা একটু নাজুক ব্যক্তিত্বের অধিকারী, বা আমরা সহজ কথা বলতে পারি তাদের পার্সোনালিটি কিছুটা উইক, হ্যাঁ, স্ট্রেস কোপিং ক্যাপাবিলিটি ইজ পুয়ার। তো সুতরাং, এবং তাদের মধ্যে একটা প্রবণতা থাকে খুবই সাজেস্টিবিলিটি, হ্যাঁ, মানুষের কথায় খুবই প্রভাবিত হয় তারা। তো আমরা এটাকে তাদের এই ব্যক্তিত্বের জায়গাটাকে কাজে লাগাবো, যে খিচুনি হচ্ছে তাদেরকে আমরা সাজেশন দিব যে এটা আপনার কিছু ঠিক হয়ে যাবে, আপনি যদি চেষ্টা করেন, চেষ্টা করলে পারবেন, এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? যে আপনি চেষ্টা করেন তাহলে আর খিচুনি হবে না, ঠিক আছে? এই যে আমরা এটা, এই যে তাকে সাজেশনস দিচ্ছি, এতেই দেখা যাচ্ছে অনেক সময় সে প্রভাবিত, হ্যাঁ ডাক্তার সাহেব বলেছে হবে না, ঠিক আছে, তখন আর তাদের, কারণ এইটা হয় কি, এই যে তার কনফ্লিক্ট বা স্ট্রেসটা যে কনভার্ট হচ্ছে ফিজিক্যাল সিমটম, ইট ইজ কিন্তু আনকনশিয়াস। আমরা এই ক্ষেত্রে একটু পার্থক্য করি। আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডে যখন ভর্তি হতো মেডিসিন, আমরা যখন ইন্টারনেটে ছিলাম, এখনো নিশ্চয়ই এই ধরনের ব্যাপারগুলো প্রচলিত আছে, আমরা ধরে নিই তারা ভান করছে, এবং এই জন্য হয় কি, আমরা তাদেরকে নানা রকম ফিজিক্যালি টর্চার করার চেষ্টা করি, যে একটা এনজি টিউব দেই, তারপরে হচ্ছে ওই যে ডিডাব্লিউ দেই, যে 2 অ্যাম্পুল ডিডাব্লিউ দিয়ে দেন, পেইনফুল ডিডাব্লিউ ইনজেকশন, পেইনফুল, ভাবি যে একটু পেন দিলে, একটু যন্ত্রণা দিলে, তারপর নানা রকম ঝগড়াঝাটি, গালি গালাজ, হ্যাঁ, ধমকানো, এগুলো তো রয়েছেই। আমরা ধরেই নিই যেটা তারা ভান করছে। আসলে এখানেই হচ্ছে পার্থক্যটা। ভান করাটাকে বলা হয় ম্যালিঙ্গারি, আর কনভার্সন ডিসঅর্ডারটা দেখতে অনেকটা একই রকম মনে হলে পার্থক্য আছে। অ্যাকচুয়ালি ট্রু যেটা কনভার্সন ডিসঅর্ডার, এটা কিন্তু আনকনশিয়াস ড্রাইভ, এটা সে ইচ্ছা করে করছে না, আসলে এটা মনের অজান্তেই হয়ে যাচ্ছে। এটা সবার হচ্ছে না, কারণ এটা আমরা বিস্তার আলোচনা আসলে এই ক্লাসে বা এখন সম্ভব না, হয়তো পরবর্তী যদি আরো ডিপার কোনো ক্লাসে সুযোগ থাকে, বা আরো ডিপার ইনসাইট ক্রিয়েশনের সুযোগ থাকে, আমরা সেখানে চেষ্টা করে দেখতে পারি। কিন্তু এটা আসলে কিন্তু ভান করছে না, তার মনের অজান্তেই এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে? এখন এটা কিছুটা পরিচিত হচ্ছে, আমরা বলি রিইনফোর্সমেন্ট, তার কারণে কিছু সেকেন্ডারি গেইন হচ্ছে। তো আমরা বলেছি কি রিডাকশন অফ সিমটম বাই সাজেশন। তারপরে পয়েন্টটা আসবে যে রিডাকশন অফ রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্টের কারণে কি হয়, কিছু সেকেন্ডারি গেইন ডেভেলপ করে। প্রাইমারি গেইন হচ্ছে এই যে তার মনের কষ্ট, তার মনের যন্ত্রণা বা মনের দ্বন্দ্বটা শারীরিক একটা উপসর্গে পরিণত হলো, তার এতে কিন্তু তার ওই কষ্ট যন্ত্রণাগুলো অনেকটাই কমে যায়, মানে কারণ একটা ফিজিক্যাল সিমটম তৈরি হয়ে গেছে, ইট ইস বিন কনভার্টেড। কিন্তু এই সিমটমগুলো আরো বেশি চলতে থাকে, বা এটা কন্টিনিউশন হয় কিছু সেকেন্ডারি গেইনের মাধ্যমে, এবং এই সেকেন্ডারি গেইনটা হয় আসলে থ্রু রিইনফোর্সমেন্ট অফ সাম বিহেভিয়ার অফ আদার্স। কি সেটা আমি একটু বলছি, এই সুযোগে আমি একটু বলে নিচ্ছি, তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে, মুখস্থ করা আছে জিনিসটা আপনারা মুখে উত্তর দিতে পারবেন। যেমন একজন কনভালশন হচ্ছে, বা কনভালশন হলেই কি হচ্ছে, সে এই যে তার কিন্তু তার ফিজিক্যাল সিমটমটা, মানে তার ইন্টারনাল স্ট্রেসটা ফিজিক্যাল সিমটমে কনভার্টেড হলো। তখন হবে কি, পরিবার সবাই তার প্রতি প্রচুর মনোযোগ দিবে, বাতাস করবে, তেল মালিশ করবে, সে এক্সট্রা একটা বেনিফিট পাবে। এইটা আবার তাকে কিছুটা মানে
এই সিমটমগুলি পরবর্তীতে রিপ্রোডিউস করতে তাকে কিছুটা উৎসাহিত করে। ঠিক আছে, এটাকে আমরা বলি সেকেন্ডারি গেইন। হ্যাঁ, তো আমাদেরকে এই সেকেন্ডারি, যেমন সাপোজ ধরেন এই সেকেন্ডারি গেইনগুলো কমাতে হবে তার কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্য। যেমন একজন প্যারালাইজড, ঠিক আছে, তারপর বলছে যে হাত পায়ে দুর্বল, সে হাঁটতে পারছে না। এখন তাকে যদি আমি সারাদিন হুইল চেয়ার নিয়ে ঘুরি, সে তো ধরে নেবে আমি প্যারালাইজড, আমি আর কোনদিন হাঁটতে পারবো না। এই যে তাকে আমি হুইল চেয়ার নিয়ে ঘুরাচ্ছি, এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। আমরা আসলে এটাকে আমরা যেটাকে বলবো, যে আমরা যদি বাংলা ভাষায় বলি যে এটাকে আসলে অনেক বেশি আশকারা দেওয়া হচ্ছে একদম, এটা হয়তো সঠিক বাংলা হলো না। তো যেমন ধরেন কেউ মুখে বলছে যে সে কথা বলতে পারছে না, হ্যাঁ, কনভার্সন ডিসঅর্ডারের জন্য, আমরা তখন তাকে ইঙ্গিতে ইশারায় বলছি না, এইগুলি করা যাবে না। তাকে তখন আমি ইশারা ইঙ্গিতে কথা বলে সে অভ্যস্ত, সে এইটাই বজায় রাখবে এবং তার সিমটমটা কন্টিনিউয়াস থাকবে। আমাদেরকে হচ্ছে প্রথমে যে বললাম রিডাকশন সিমটম বাই সাজেশনস, তাকে সাজেশনস দেবে যে না, আপনার এই সিমটমগুলো আপনি চেষ্টা করলে দূর হবে, আপনি চেষ্টা করেন, মনের মনোবল বাড়ান। ঠিক আছে, এই যে সাজেশন দিলাম, এতেই কিন্তু সে বুঝবে হ্যাঁ ডাক্তার সাহেব বলেছে আমারটা কমবে। এরপর হচ্ছে এইসব রিইনফোর্সমেন্ট বন্ধ রাখতে হবে। তার সাথে আকার ইঙ্গিতে কথা বলা যাবে না, হুইল চেয়ারে ঘোরানো যাবে না। তাকে বলতে হবে আপনি চেষ্টা করেন, চেষ্টা করলে হাঁটতে পারবেন, হাঁটেন হাঁটেন, এই যে পারছেন, পাটা একটু তোলেন, দেখি তো একটু তোলেন। বা ওই যে আমরা তাদের আত্মীয়স্বজনকে অ্যাডভাইস করবো যে আপনারা কিন্তু হুইল চেয়ার নিয়ে ঘুরবেন না, আকার ইঙ্গিতে কথা বলবেন না। বা যখন খিচুনি হবে, এখানে যেহেতু খিচুনিটা বলা আছে এটার ব্যাপারে, যে খিচুনি যখন হবে আপনি একটা মধ্যম আচরণ করবেন। অর্থাৎ সে যদি খিচুনি হয়, যেখানে খিচুনি হচ্ছে আপনারা সেখান থেকে একটা নিরাপদ জায়গায় এনে রাখতে পারেন। নিরাপদ জায়গা মানে যে হয়তো সে যদি মানে কোনো ধারালো বস্তুর কাছাকাছি থাকে, আগুনের কাছাকাছি, রান্নাঘরে হয়েছে, এরকম হতে আমরা সেখান থেকে নিরাপদ জায়গায় এনে রেখে দেবো। কিন্তু আমরা ওই তেল মালিশ করা, বাতাস করা, হইচই করা, ডাক্তারের কাছে নিয়ে ছোট ছোট কিছুই করব না। আমরা একটা মানে কি মধ্যম পন্থা অবলম্বন করব। যখন আমার এই রিইনফোর্সমেন্ট গুলো কমে যাবে, একটা সময় দেখা যাবে যে তার এই খিচুনিটা বন্ধ হয়ে গেছে, এবং ওই যে সেকেন্ডারি গেইনস গুলো যখন বন্ধ হয়ে যাবে, একটা সময় এটা তার প্রাইমারি মানে এই অজান্তেই তার যে সিমটমস প্রোডাকশন গুলো হচ্ছে এখানে হিট করবে, এটা কমে আসবে প্রবণতাটা। ঠিক আছে, এবং তারপরে কাজটা হবে যে এইবার হচ্ছে আমরা সেকেন্ডারি গেইনটাকে বন্ধ করে দিলাম। হ্যাঁ, মানে তাকে যে বিভিন্ন মানে এটাকে নানাভাবে আশকারা দেওয়া হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে আমাদের আসবে প্রাইমারি গেইনটা কাজ করে, অর্থাৎ তার যাতে যে স্ট্রেস বা কনফ্লিক্ট, এটা কেন ফিজিক্যাল সিমটমে কনভার্টেড হলো, তার কারণ হচ্ছে সেইটাকে রেজলিউশন করতে পারে নাই, সেই স্ট্রেসটাকে কোপ করতে পারে নাই, কনফ্লিক্টটা রেজলিউশন হয়নি। তার মানে আমাদেরকে উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য স্ট্রেসর অর কনফ্লিক্ট and try to modify acceptance or resolution। ঠিক আছে, যে স্ট্রেসটা, সেটাকে যদি আমাদেরকে এখন কোপিং এবং তাকে রেজলিউশন করতে হবে, মানে আইদার এমন যদি কোনো কনফ্লিক্ট হয় যেটাকে আসলে মানে বা স্ট্রেস যেটাকে আসলে সমাধান নাই, আমাদেরকে মেনে নিতে হবে। বা স্ট্রেসটাকে যদি একটু এটাকে যদি একটু মডিফাই করা যায় সেটা করতে হবে। হ্যাঁ, অথবা এটাকে যদি পুরোপুরি সমাধান করা যায়, রেজলিউশন করা যায়, তাহলে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তারকে আমরা উইল হ্যাভ টু ট্রেন টু ইনক্রিজ কোপিং ক্যাপাবিলিটি। স্ট্রেস কিভাবে কোপ করতে, আমরা এই ব্যাপারগুলো তাকে ট্রেন করব। তাকে উই ক্যান গিভ রিল্যাক্সেশন থেরাপি। রিল্যাক্সেশন থেরাপি দেবো কারণ যখন স্ট্রেস হয়, যখন সে খুব অস্থির হয়ে যায়, তখন নিজেকে কাম ডাউন করতে পারে, কুল ডাউন করতে পারে, এই ট্রেনিংগুলো আমরা দিব। ওকে, এবং সাথে ট্রিটমেন্ট অফ দ্য কোমরবিড কন্ডিশন। যদি এর পাশাপাশি তার কোনো ডিপ্রেশন থাকে, অ্যাংজাইটি থাকে, আমরা সেগুলো ঠিক করব। মূলত এই হচ্ছে তার ট্রিটমেন্ট আউটলাইন এবং ফলো আপ করব। ঠিক আছে, A young girl of 14 years developed repeated attack of fits for variable duration. All clinical examinations laboratory find একটু elaborate করেছে। These symptoms develop just after failure in JS exam. আগে কোনো ইতিহাস নাই। Clinical examinations normal, laboratory findings normal. ঠিক আছে, এখানে what may be the probable diagnosis, সাথে আমার যদি মানে আরেকটু হিস্ট্রি থেকে যে বললাম যে ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো যদি একটা কথা বলতো, যে সিজারটা which is more kind of সিউডো সিজার। ঠিক আছে, অর্থাৎ টাং বাইট নাই, ইনকন্টিনেন্স নাই, ঘুমের মধ্যে হয় না, সাইনোসিস নাই, তাইলে আমরা কিন্তু একদম নিশ্চিত হইতাম হোয়াট মে বি দ্য প্রবাবল ডায়াগনোসিস, দিস ইজ
কনভার্সন ডিসঅর্ডার আউটলাইন দ্য ট্রিটমেন্ট প্ল্যান আমরা বললাম, ডিফারেন্স বিটুইন ট্রু সিজার এন্ড সিজার সিজার আমরা যেটা আলোচনা করেছি আগের কোশ্চেনে এখানে সেটা সমাধান হয়ে গেল। Now, a young, colorfully dressed, talkative lady was brought to hospital for her extravagant behavior during last 3 weeks. What is the possible diagnosis? এখন দেখা যাচ্ছে কি একটা ইয়াং কালারফুলি ড্রেস টকেটিভ লেডি ব্রট টু হসপিটাল এক্সট্রাভ্যাগেন্ট বিহেভিয়ার, ঠিক আছে, ফর লাস্ট 3 weeks. হোয়াট ইজ দ্য পসিবল ডায়াগনোস? ডায়াগনোস হচ্ছে ম্যানিয়া। ওকে, কালারফুল ড্রেস পরছে, কথা বলছে বেশি, হ্যাঁ, তো আমরা বলবো ম্যানিয়া। হাইপোম্যানিয়া হতে পারে আসলে ফর লাস্ট 3 weeks। ওকে, ম্যানিয়া অর হাইপোম্যানিয়া, ইয়াবা মানে এখন ম্যানিয়া হাইপোম্যানিয়া বললাম, ম্যানিয়া হাইপোম্যানিয়া এটা ইট ক্যান বি ডিউ টু বাইপোলার 1 or 2 ডিসঅর্ডার, অর ইট ক্যান বি ডিউ টু সাবস্টেন্স ইনডিউসড বাইপোলার ডিসঅর্ডার অর সাবস্টেন্স ইনডিউসড ম্যানিয়া হাইপোম্যানিয়া, ঠিক আছে। ইয়াবার কম্পোজিশনে থাকে হচ্ছে ম্যাট অ্যামফিটামিন, এগুলো তো methamphetamine. Sorry. Okay. A young man come to suspected opioid withdrawal symptoms. What are the opioid withdrawal symptoms you would look for? Entail AIDS symptomatic management. Okay. তারপরে হচ্ছে I'm just taking just a few minutes. Just pardon.
সরি, আসলে কিছুটা বাসার মধ্যে একটু ভেতরে যেতে হয়েছিল, ঘরের ভেতরে আবার চলে আসলাম। আচ্ছা, এবার কোশ্চেনটা এসেছে যে আ ইয়াং ম্যান ক্যাম টু ইউ সাসপেক্টেড ওপিড উইথড্রল সিনড্রোমস। আমরা ওপিড উইথড্রল সিনড্রোমস এর মধ্যে আমরা কি কি দেখব? টেলের সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট। আসলে ওপিওয়েড উইথড্রলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক একটা ওভার অ্যাক্টিভিটি হয়, ঠিক আছে? যার কারণে আমরা যেগুলো কমন যেসব সিমটমসগুলো দেখা যায় ওপিওয়েড উইথড্রলে, একটা হচ্ছে ডিসফোরিক মুড, খুব অস্থির, খুব খারাপ লাগা, একদম অশান্তি। পাশাপাশি প্রচুর রানিং নোজ হয়, সোয়েটিং হয়, তারপর হচ্ছে প্যালপিটেশনস হয়, হাইপারটেনশন হতে পারে, ডায়রিয়া হয়, ক্র্যাম্পিং পেইন হয়, মাসেল বডি অ্যাক্স এন্ড মাসেল পেইন, ঠিক আছে? মানে সকল রকম ওয়াটার ডিসচার্জ, রাইনোরিয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে স্যালাইভেশন হয়, ডায়রিয়া হয়, সোয়েটিং হয়, আবার প্যালপিটেশন হয়। তারপর যেমন অপিওয়েড, এটা যেহেতু সেখানে এখানে হয়, অপিওয়েড ইনটক্সিকেশনে হয় মায়োসিস, মানে একদম আমাদের পিপিল একদম কনস্ট্রিক্টেড হয়, আর এখানে হবে মাইট্রিয়াসিস, ঠিক আছে? পিপিলের ডাইলেশন হয় এবং বিভিন্ন রকম পেইন হয়। মূলত কমনলি এগুলো হচ্ছে সিমটম, ঠিক আছে? এবং তাদের মানে যেটা বলে যেহেতু ডায়রিয়া হচ্ছে, পাশাপাশি নশিয়া ভমিটিং থাকে এবং হচ্ছে ইনসমনিয়া, এটা হচ্ছে খুব কমন। তো ট্রিটমেন্টগুলো কি, সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট হচ্ছে সিমটোম্যাটিক, যেমন আমাদের পেইন, যেহেতু পেইন হচ্ছে, পেইনের জন্য আমরা প্যারাসিটামল, প্যারাসিটামল ইজ ফেয়ার এনাফ, সামটাইমস এনএসআইড লাগতে পারে, দরকার নাই, প্যারাসিটামল ইজ ফেয়ার এনাফ। যেহেতু রাইনোরিয়া হচ্ছে, রানিং নোজ হচ্ছে, সেটার জন্য আমরা একটা অ্যান্টিহিস্টামিন দেব, ফিক্সোফেনাডিন অর সেট্রিজিন হোয়াট এভার। তারপর লাগবে হচ্ছে আমাদের যেহেতু ডায়রিয়া, এবং এটা যেহেতু বেশ প্রচুর লুজ মোশনস হয়, এটার জন্য আমরা জাস্ট মানে অল্প সময়ের জন্য আমরা লোপেরামাইড দিতে পারি। এছাড়া ওরাল স্যালাইন তো চলবে, যেহেতু তার নানা রকম ডিসচার্জ হয়েছে, সুইটিং হয়েছে, লুজ মোশনস হয়েছে। পাশাপাশি ইনসমনিয়ার জন্য আমরা কোনো একটা সিডেটিভ এজেন্ট দিতে পারি ফর ফিউ ডেজ, কারণ এটা কিন্তু খুব বেশি দিন থাকে না। হ্যাঁ, এর পাশাপাশি হচ্ছে এই যে প্যালপিটেশনস হচ্ছে, তারপর হচ্ছে তার প্রচুর সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির জন্য হাইপারটেনশন পর্যন্ত ওই সময় মানে অকেশনাল ডেভেলপ করতে পারে। আমাদেরকে সেটা কমিয়ে রাখার জন্য, হ্যাঁ, প্লাস তার স্লিপটা এনশিওর করার জন্য আমরা এখানে যেটা করি, ক্লনিডিন ব্যবহার করি, ঠিক আছে? ক্লনিডিনটা হচ্ছে আমাদের আলফা 2 অ্যান্টাগনিস্ট। আলফা 2 একটা অটো রিসেপ্টর, আমরা জানি আলফা 2 কাজ হচ্ছে যে কোনো নার্ভের, সে ফর এক্সাম্পল আলফা, তার মানে এগুলো হচ্ছে নরএড্রিনালিন বা নরএপিনেফ্রিন, এগুলো নিয়ে ডিল করে। তো যার কারণে আমাদের নরএড্রিনালিনের যে মানে এই অটো রিসেপ্টর গুলো যখন নরএড্রিনালিন সাইনাপস থেকে আলফা 2 তে যখন বসবে, তখন এটা হচ্ছে অটো রিসেপ্টর, এবং এর কারণে নরএড্রিনালিনের ডিসচার্জটা কমে যায়, ঠিক আছে? তো এখন যখন আলফা 2 অ্যান্টাগনাইজ করা হয়, তখন নরএড্রিনালিন ডিসচার্জ আবার বেড়ে যাচ্ছে, অর্থাৎ কমানোর সুযোগ নয়, বাড়ছে। নরএড্রিনালিন যখন বাড়ে, সেটা কি আমাদের সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি করে। তো সুতরাং আমরা এখানে যখন আমরা সরি, এটা হচ্ছে আলফা 2 এগোনিস্ট, অর্থাৎ আমরা এই যে ক্লনিডিনটা আলফা 2 অ্যাগোনিস্ট, অর্থাৎ আলফা 2 কে আমরা যখন এটাকে অ্যাগোনিজম করব, তখন আলটিমেটলি নরএড্রিনালিনের ডিসচার্জ কমে যাবে। নরএড্রিনাল ডিসচার্জ কমে গেলে যে রেস্টলেসনেস, ডিসফোরিয়া, সেটা কমে আসবে, স্লিপটা এনশিওর হবে, এবং এই যে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি, প্যালপিটেশন হচ্ছে, হ্যাঁ, এই জিনিসগুলি, বা হচ্ছে হাইপারটেনশন হচ্ছে, এই জিনিসগুলো তখন কমে আসবে, ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি এইবার আমরা আসবো আচ্ছা, a patient has recently been diagnosed with schizophrenia. What kind of changes you would expect in brain? ব্রেইনে কি কি চেঞ্জেস হবে? ব্রেইনে চেঞ্জেস এর মধ্যে হচ্ছে ব্রেইনের ভলিউম কমে যায়, রিডাকশন অফ ভলিউম অফ দ্য ব্রেইন, ইন্ট্রাক্রেনিয়াল ভলিউমটা কমে যায়, ঠিক আছে? তারপরে কর্টেক্স, যেটা কর্টেক্সটা থিনিং অফ দ্য কর্টেক্স হয়, ভেন্ট্রিকল গুলো এনলার্জ হয়ে যায়, হ্যাঁ, কর্টেক্স গুলো কমে থিনিং হচ্ছে, বা ভেন্ট্রিকলটা এনলার্জ হচ্ছে, এবং
এখানে হিপোক্যাম্পাস এবং প্যারাহিপোক্যাম্পাস, দোজ হু আর পার্ট অফ লিম্বিক সিস্টেম এন্ড ডিলস উইথ মেমোরি, সেগুলো এবং থ্যালামাস, হিপোক্যাম্পাস থ্যালামাস এগুলো শ্রিঙ্ক করে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রচুর সাইনাপটিক লস হয়। ঠিক আছে, অর্থাৎ এই যে আমাদের সাইনাপস হচ্ছে একটা নিউরনাল লস, যে গুরুত্বপূর্ণ যে নিউরনগুলি যে একটা একসাথে অ্যাটাচড হয়ে যে সাইনাপস তৈরি করছে সেইগুলো নষ্ট হয়। ঠিক আছে, সাইনাপসগুলো নষ্ট হয়। এগুলো হচ্ছে মূলত ব্রেন চেঞ্জেস গুলো আর কি, ওভারঅল ব্রেন চেঞ্জেস, অর্থাৎ ব্রেনের ভলিউম কমা, ব্রেনের ওয়েট কমা, ইন্টারক্রেনিয়াল ভলিউম কমা, থিনিং অফ দ্য কর্টেক্স, এনলার্জমেন্ট অফ দ্য ভেন্ট্রিকল and reduction of the size of the hippocampus and thalamus, তারপরে হচ্ছে কি বলে এটাকে ডেনড্রাইটিক লস এবং লস অফ দ্য সাইনাপস and synaptic markers. Okay, which পরেরটা হচ্ছে which of the following is not a type of delusion. এটা সম্ভবত কোন একটা এমসিকিউর নিচে আরো কিছু প্রশ্ন ছিল, এটা এখানে ইনকমপ্লিট। A psychiatric patient exclaims, "My head is missing. I have no body. What kind of delusion is this?" This is nihilistic delusion. A 30-year-old man has depressed recently. Which of the symptoms indicates somatic feature? আচ্ছা, সোমাটিক ফিচারের মধ্যে যেগুলো অর্থাৎ সোমাটিক সিমটমস গুলো জানতে চাচ্ছে। সোমাটিক সিমটমসের মধ্যে হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স, ইনসমনিয়া হতে পারে, হাইপারসমনিয়া হতে পারে, তারপরে অ্যাপেটাইট ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হতে পারে, সাইকোমোটর এজিটেশন ও রিটার্ডেশন হতে পারে, ফ্যাটিক, এটা একটা সোমাটিক সিমটম। তারপরে আসবে কনস্টিপেশন, আসবে ডিক্রিজ লিবিডো আসবে, এবং ফিমেলদের ক্ষেত্রে একটা আসে, সেটা হচ্ছে অ্যামিনোরিয়া। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আর্লি মর্নিং ওয়েকিং। ঠিক আছে, স্লিপের মধ্যেও, এবং হচ্ছে ডায়োনাল ভেরিয়েশন, এটাও কিন্তু সোমাটিক সিমটম, যে দিনের অর্থাৎ যে মনটা দিনের সকাল দিকে সবচেয়ে খারাপ থাকে এবং পরে আস্তে আস্তে ইমপ্রুভ করে। আর হচ্ছে আর্লি মর্নিং ওয়েকিং, দেখা যাচ্ছে যে খুব সকালে, ইউজুয়াল টাইমে যে 2-3 ঘন্টা আগে তার ঘুমটা ভেঙে যায়। A 40-year-old male has been depressed. Which of the following like to endocrine cause is unlikely to be a cause of depression? এখানে মনে হয় আরো কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন কিছু ছিল, এখানে বলা নাই আসলে। A patient presents sweating, tremor, palpitation, breathlessness. Which of the following is unlikely to be a possibility? দেওয়া নাই। Which of the following is not a risk factor of suicide? Which is drug is choice for acute management of disturbed behavior? এখানে which is the drug of choice acute management of disturbed behavior, আমরা হ্যালোপেরিডো যদি একটা বলে। A patient has been, আর হ্যালোপেরিডল ইনিশিয়ালি যদি দিতে চাই, সাথে আমাদেরকে একটা অ্যান্টিকোলিনার্জিক প্রোসাইক্লিডিন আমরা দিই। Has been started with electroconvulsive therapy for depression. Which of the following recognized side effect of this? Recognized side effect হচ্ছে memory impairment, সবচেয়ে যদি কমন। Which of the following is a recognized? Which of the following, তার মানে এখানে কিছু কোয়েশ্চেন ছিল নিশ্চয়ই, এমসিকিউ টাইপের। Which of the following cognitive behavior therapy is not used? Which of the following psychiatrist or which of the following, which of the following, মানে আসলে এখানে তো এটা বোধহয় আমাদের জন্য রিলেভেন্ট না। Which of the following তো আমাদের নাই তো ফলোইং গুলো। Which of the following is an inflammatory cause of dementia? আমার মনে হয় এগুলো বই থেকে দেখে ইনফ্লামেটরি কজ অফ ডিমেনশিয়ার কজগুলো কি, ইনহেরিটেড কজ অফ ডিমেনশিয়ার কজগুলো কি, তাহলে আমাদের এটা এটা একটা ওয়ান সর্ট অফ মুখস্থ কোয়েশ্চেন, এটা বই থেকে আমার মনে পড়ে নিলেই হবে। A patient has presented to you with progressive loss of memory. Which of the following, which আবারও which of the following? A 71-year-old man attends memory clinic with his wife. He notices that she has become progressively more forgetful over the past few years and has begun to most recently became lost. On examination of the clinic, she has short-term memory loss with the relative preservation of memory of the events during the year, also visual dysfunction, BP, mild cortisol. Which of the following is it is diagnosis of dementia. Okay, তো বলছে which of the following is the most diagnosed, তার মানে এটা ডিমেনশিয়া। আবার which of the following characteristic? A patient is newly diagnosed, is still in early stage of disease. Which of the following drug enhancer is our following?
অর্থাৎ আর্লি ডিজ আমরা দিব কোলিনেস্টারেজ ইনহিবিটর, ঠিক আছে? কোলিনেস্টারেজ আমি জাস্ট নামগুলো বলে দিচ্ছি জাস্ট রিলেট করার জন্য, নিশ্চয়ই একটা লিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে বাঁচতে হবে। কোলিনেস্টারেজ ইনহিবিটর হচ্ছে যেমন ডনেপেজিল, রিভাস্টিগমিন, গ্যালান্টামিন, এগুলো হচ্ছে এগুলো আমরা ইনিশিয়ালি আর্লি স্টেজে আমরা দিই, মানে মাইল্ড টু মডারেট কেস, এবং মডারেট টু সিভিয়ার কেসে আমরা এনএমডি রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দিই, যেমন মেমান্টিন, ডিমেন্টা নামে পাওয়া যায়। A 75-year-old man presented with 12 months history of cognitive impairment, Parkinsonism, intermittent confusion, and myoclonus. Started on since. What is the most likely diagnosis? See, in the following 2 months, she started experiencing visual. এটাও একটা ডিমেনশিয়া, এটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে আই থিঙ্ক। এটা হচ্ছে দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে ডিমেনশিয়া, লিউ বডি ডিমেনশিয়া, ঠিক আছে? The frontotemporal dementia, which parts of the brain is it? Frontal এবং temporal lobe mostly, এবং ওইটা যাদের ডমিনেন্ট, ফ্রন্টাল ডমিনেন্টের এক ধরনের ফিচার হবে, টেম্পোরাল ডমিনেন্টের এক ধরনের আরেকটু ডিফারেন্ট ধরনের ফিচার হবে। The Banner psychosis accompanied by visual hallucination which resolved over the first 3 days. Which of the following is the most likely diagnosis? 30-year-old. Visual hallucination হচ্ছে, Banner psychosis হচ্ছে, resolved over the next 3 days. এখন 3 দিনের জন্য কি হতে পারে মোস্ট লাইকলি? হুইচ অফ দ্য ফলোইং বলতে পারছি না আমি, অনুমান। 50-year-old gentleman presents with acute confusional state, examinations কি বলে ophthalmoplegia and nystagmus, ataxic gait. ওকে, আমার মনে হয় অর্গানিক সাইকোসিসে চলে এসছে। তারপরে কোশ্চেনগুলো আমি দেখলাম, I think I have to go through the following questions to answer further. আমার মনে হয় আজকে যতটুকু পড়িয়েছি, আজকে যতটুকু হলো, আমরা এই কোশ্চেনটা পর্যন্ত এসেছি। এই 20 নাম্বার কোশ্চেনটা পর্যন্ত এসেছি। which one of the following is like, বাকি কোশ্চেনগুলো হচ্ছে মোস্টলি নিউরোসাইকিয়াট্রি রিলেটেড। আমি একটু পর্যন্ত আজকে করছি, ওইটা আমি আর একটা ক্লাসে এই যে বাকিগুলো শেষ করব। ওকে, তাহলে আজকে একটু পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ, গুড নাইট।